আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি নিয়ে হাহাকার কাটছেই না। প্রচন্ড গরমে ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় বিরক্ত গ্রাহক। অনেক জায়গায় বন্ধ পাম্প। থামছেই না হামি সন্তান হারানো পরিবারগুলোর কান্না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও সীমাবদ্ধতা এড়ানোর সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট নন অনেক অভিভাবক। পঠন ঘাটতি ও গেজেট আসক্তি বৃদ্ধির আশঙ্কা। দুবাই হংকং নয়, আবারও সুইস ব্যাংকগুলোকে নিরাপদ ভাবছেন এশিয়ার ধনীরা। বাংলাদেশ থেকে অর্থ পাচার রোধে নজর দেওয়ার তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না। পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। আবার সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুত। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুতদারির পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে, ফলে সংকট কাটছে না। খুব একটা অশান্তির মধ্যে আমরা আছি। এই লাইন খাড়া লাগে, 5-7 ঘন্টা করে লাইন খাড়া লাগে, লাইন খাড়ি তেল পাইতেছি না। কর্মসংস্থান ফেলে এখানে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পুরো থাকা লাগে। আমাদের ডিউটি আছে, বসের ডিউটি আছে, সবাই মিলে একটু বোধ করতেছে, একবারে খুব বিরক্ত ফিল করতেছে সবসময়। মনে হচ্ছে সেভ করতে বা যেখানে জামে পড়লো ওখানে স্টার্ট বন্ধ রাখতো, ওরকম অনেক কিছু তেল সেভ করার জন্য। রাত 10টার পর থেকেই বন্ধ রয়েছে, যেমনটি এখানকার সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এবং তারা বলছেন যে আজ সন্ধ্যা 7টার নাগাদ আবার এখানে তেল আসবে। এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেই গতকাল রাত থেকেই কিন্তু দীর্ঘ সারি এখানে তৈরি হয়েছে। যারা কিনা এখানে তেল নিতে এসেছেন তারা এখানে এখনও অপেক্ষা করছেন এবং অনেকেই বলছেন যে যেহেতু তারা একদম লাইনের সামনে চলে এসেছেন, অনেকটা দেরি হলেও তারা অপেক্ষা করছেন। যদি তারা আবার অন্য কোনো স্টেশনে যান তাহলে আবার সেই স্টেশনের একেবারে সবশেষ অবস্থানে তাদেরকে যে দাঁড়াতে হবে। সেই কারণে কিন্তু অনেকে 16 ঘন্টা 18 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন। ঠিক রাস্তার অপর পাশে, আমি ঠিক আগের ঘন্টায় যখন সংবাদ জানাচ্ছিলাম এই যে ফিলিং স্টেশনটি, সেখানে কিন্তু আমরা বেশ পরোয়ানা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। শিশু আছে এমন পরিবারে ভর করেছে আতঙ্ক উদ্বেগ। প্রতিদিনই বাড়ছে শিশু মৃত্যু, যা এক একটি পরিবারকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। শুধু হাম নয়, সংক্রামক রোগের বেলায় প্রান্তিক চিকিৎসায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক একটি মৃত্যুর আড়ালে লুকিয়ে থাকা সেই অসহনীয় ক্ষতি। শরীয়তপুরের জাজিরার এই পরিবারের যমজ 2 কন্যার একজন মালিহা। হামাক্রান্ত হবার পর তাকে বাঁচানো যায়নি। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা, অবস্থা খারাপ হলে পাঠানো হয় ঢাকায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মানছে না মায়ের মন। স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে মায়ের আফসোস, সঠিক চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত নারী ছেঁড়া ধনকে। এরকম সিরিয়াস রোগী ডাক্তার তো আসা জরুরি ছিল, আগে তাড়াতাড়ি ডাক্তার আসা জরুরি ছিল, ডাক্তার দেখা জরুরি ছিল। এই বাসায় শ্বাসকষ্ট হইতেছে, ওনারা দেখলে তো বুঝতো, তো ওনারা দেখলে বুঝতো না, তো আগে যদি বলতে পারতো যে ওরা আইসিইউ লাগবে তাহলে তো আমরা অন্য আগে ব্যবস্থা করতাম। এখন তো আমার মনে হয় আইসিইউতে রাখলে মনে হয় আমার মেয়ে বাঁচত। একটি ছোট কবর আর তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে ভেঙে পড়া একটি পরিবার। প্রার্থনায় কেবলই স্মরণ ছোট্ট সোনামণিকে। বাংলাদেশ সরকার প্রতিটা হসপিটালের উপরে নজর রাখে। আমার মতো যেন আর কোনো বাবা এই বসে সন্তান হারা হতে না হয়। পৃথিবীর সমস্ত ধন সম্পদ কোনো বাবার হাতে এনে দিলেও তার প্রিয় সন্তান হারানোর এই দুঃখ ভোলানো সম্ভব নয়। সন্তান হারা এসব বাবাদের আর যে এতটুকুই দায়িত্বে রয়েছেন যারা, তারা যেন সেটুকুই পালন করেন নিষ্ঠার সাথে, যাতে এমন দিন আর কোনো পরিবারকেই দেখতে না হয়।
শুধু এই একটি পরিবার নয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 15 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে সরকারের অনলাইন অফলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে অভিভাবকরা চিন্তিত। তাদের উদ্বেগ, গেজেট আসক্ত হয়ে উঠতে পারে শিক্ষার্থীরা। জ্বালানি সংকট নিরসনে এমন পদক্ষেপ শিক্ষা খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে জানিয়েছেন সেই শঙ্কাও। এই অবস্থায় জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও সুদৃঢ় পরিকল্পনা নিতে সরকারের প্রতি আহ্বান বিশ্লেষকদের। ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলে 1 মাসেরও বেশি সময়। রণকৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। সে সময় থেকেই লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত সরবরাহ। 8 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে হামলা অব্যাহত রাখায় উন্মুক্ত হয়নি জলপথটি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে অর্থনীতি, কৃষি, শিক্ষা, পরিবহন ব্যয়, নিত্যপণ্যের দাম এবং শিল্প কারখানার উৎপাদন খরচেও। প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় নানা পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ, যার অন্যতম স্কুলের পাঠদান কর্মসূচি ও অফিস সূচি কমানোর মতো সিদ্ধান্ত, যা গ্রহণ করেছে প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কা। বাংলাদেশেও 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইন ক্লাসের কথা ভাবছে সরকার, যার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও। পাইলট কার্যক্রম হিসেবে মেট্রোপলিটন এলাকায় স্কুলগুলোয় প্রথমে চালু হবে এই কার্যক্রম। অবশ্য সেটি মানতে বাধ্য নয় সব শিক্ষা প্রতিষ্ঠান। হংকং কিংবা সিঙ্গাপুর নয়, এশিয়ার নব্য ধনীরাও অর্থ সম্পদ গোপন করতে ঝুঁকছেন দীর্ঘদিনের ভরসাস্থল সুইজারল্যান্ডের দিকে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এশীয় ধনাঢ্যদের হংকং বা দুবাইয়ে যাওয়ার কথা, কিন্তু সুইস ব্যাংকগুলোকেই তারা বেশি নিরাপদ মনে করছেন। কেন এই পুরনো আস্থার পুনর্জাগরণ? আর বাংলাদেশ থেকেই বা কিভাবে রোধ করা সম্ভব অর্থ পাচার? বিশ্বজুড়ে অস্থিরতা যত বাড়ছে ততই বাড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজ। একসময় এশিয়ার ধনীদের প্রথম পছন্দ হংকং বা সিঙ্গাপুর হলেও এখন সেই স্থান দখল করে নিচ্ছে সুইজারল্যান্ড। ব্যাংকিং খাতের কঠোর গোপনীয়তা আর আইনি সুরক্ষার কারণে এশিয়ার অতি ধনীরা তাদের বিপুল সম্পদ সুইস ভল্টে জমা করছেন। বস্টন কনসাল্টিং গ্রুপের তথ্যমতে 2024 সালে সুইজারল্যান্ডে অফশোর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $2.74 ট্রিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন 2019 সালে হংকংয়ের নিরাপত্তা আইন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এশীয়রা সম্পদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আপনি যেমন সুইজারল্যান্ডের কথা বললেন, সুইজারল্যান্ড কিন্তু আসলে এই যে ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়াইজ একটি স্টেবল দেশ, এটি আজকে একদিনে হয়নি। এটি আপনি যদি হিস্ট্রি হাঁটেন দেখবেন যে গত 100 বা 150 বছর ধরে সুইজারল্যান্ড তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রেডিক্টিবিলিটি বলেন, স্টেবিলিটি বলেন, ফরেক্স রিজার্ভের কথা বলেন, ইন্টারেস্ট রেটের কথা বলেন, এই সকল অ্যাসপেক্টে বারবার ভালো পারফর্ম করার কারণে কিন্তু তাদেরকে আসলে মানুষজন আসলে একটা